সুপ্রিয় শিক্ষার্থী যারা খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ অধ্যয়নরত আছো, অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো। তো তোমাদের সাথে গত যে ক্লাসটি আমি নিয়েছি সেখানে আমি আমাদের সিলেবাসটি নিয়ে আলোচনা করেছিলাম। সিলেবাসটি তোমাদের আশা করি বুঝতে আর অসুবিধা নেই যে কতটুকু পড়া লাগবে, কীভাবে পড়তে হবে। তো আজ আমি তোমাদের সেই সিলেবাসের আলোকে অর্থাৎ যে সংক্ষিপ্ত সিলেবাসটি বোর্ড কর্তৃক প্রণোদিত সেই শর্ট সিলেবাসটি থেকে আমি তোমাদের রুই মাছ যেহেতু পড়াই সেটি নিয়েই আমি আজকে মূলত আলোচনা করব। আর পিছনে কিন্তু তোমাদের এই ক্লাসগুলো হয়ে গেছে। রুই মাছের উপরে আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো ক্লাস আমি নিয়েছি, আমি ক্লাসগুলো নিয়েছি। তো সেই রুই মাছের থেকে কিন্তু এখন যে পড়ানো যতটুকুই হবে সেটা রিপিটেশন ক্লাস হচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু পূর্বে একবার এই আলোচনাগুলো শুনতে পেয়েছি, এখন হবে সবই রিপিটেশন ক্লাস। তো সেই ক্ষেত্রে আমি সময় পেলে সবগুলোই নিয়ে নেব, আর দেখা যাক কতটা নেওয়া যায়। তারপর যদি তোমাদের কোনো বিশেষ কোনো টপিক নিয়ে আলোচনা করার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে ম্যাম ওই বিষয়টি নিয়ে আমাদের যদি আলোচনা করতে তাহলে আমাদের সুবিধা হতো। তো আমি অবশ্যই সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে রুই মাছের ভিতরেই তোমরা বললে সুবিধা হয়, কারণ তোমরা জানো আমরা কেউ একজন পুরো বইটি পড়াই না, আমাদের বইটি ভাগ ভাগ করে দেয়া আছে, এক একজন ম্যাম বা স্যার এক এক অধ্যায় পড়ান। তো যে অধ্যায়টি পড়ান তার কাছে তার সেই অধ্যায়ের সমস্যা নিয়ে কথা বলাটাই ভালো হবে এবং তাতে তুমি বেশি উপকৃত হবে। তো রুই মাছের মধ্যে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা তৈরি হয়, কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, অ্যান্সার বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব যাতে তোমাদের সেই সমস্যাটির সমাধান করা যায়। তো এবার আসো, আমরা আগে সিলেবাসটি হয়তো ভুলেও গেছো কিনা জানি না, তারপর আমি তোমাদের একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি যে আমাদের কিন্তু গত ক্লাসে আমি বলেছিলাম তোমাদেরকে যে কি কি পড়া লাগবে। রুই মাছের লাগবে হচ্ছে দেহ গঠন, রক্ত সংবহন তন্ত্র, তারপরে শ্বসন ও বায়ুথলির গঠন, জীবনচক্র, সংরক্ষণ, অর্থাৎ অনেকগুলো টপিকই কিন্তু আছে। মোটামুটি বলা যায় সবগুলি টপিকই আছে, আমাদের কিছু বাদ দেওয়ার মতো নাই, সবটাই পড়া লাগবে। তো আমি আজকে তোমাদের যে বিষয়টি আমি এখন যেহেতু রিপিটেশন ক্লাস হচ্ছে, একটা আমি বারবারও নিতে পারি বা তোমাদের সমস্যা যেটা হচ্ছে সেটিই আমি 2-3 বার নিতে পারি, এতে কোনো সমস্যা হবে না। আমাদের সেই সিলেবাসের অংশ থেকে এখন আমি তোমাদেরকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে রুই মাছের দেহের বাহ্যিক গঠন। তো বাহ্যিক গঠনটা আমি একটু তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, এই জন্য কিন্তু আমি যে বইটি ফলো করছি সেটি কিন্তু গাজী আজমল স্যারের উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য লেখা প্রাণীবিদ্যা অর্থাৎ জীববিদ্যা দ্বিতীয় পত্র, সেই বইটি আমি ফলো করছি। তোমরা এই বইটি কাছে থাকলে খুলে দেখে নিয়ে বসতে পারো। তো লেবিওরোহিটের বাহ্যিক গঠনটা কি? এটি একটি অস্থি বিশিষ্ট মাছ। অস্থি মানে যেসব মাছের কাঁটাগুলি শক্ত থাকে সেই মাছগুলোকেই সাধারণত অস্থি বিশিষ্ট মাছ বলা হয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা অস্টিকচিস শ্রেণীভুক্ত হয়। তো এইটা গেল একটা। এবং দেহটা অনেকটা মাকু আকৃতি। মাকু আকৃতি মানে কি? যেসব মাছের দেহ মাঝের অংশটা তোমার চওড়া থাকে এবং দুই পাশের অংশটা সরু থাকে, অর্থাৎ দেখো
আচ্ছা, আজকে আমি মূলত তোমাদের যেহেতু বাহ্যিক গঠন পড়াবো, তাই আমি তোমাদের তোমাদেরকে মাছটা এঁকেই দেখালাম। এটা কিন্তু একটা, দেখো তো এই চিত্রটা দেখে কি বোঝা যায় যে এটা রুই মাছের চিত্র? আশা করি বোঝা যায়। তো এটা হচ্ছে একটা রুই মাছ। তো এই মাছটা তোমার দেখো আমি আকার, রুই মাছের কিন্তু একটা স্ট্রাকচার আছে। এখন তুমি যদি আকার পরে বোঝা না যায় যে সেটি রুই মাছ, তাহলে কিন্তু সেটা বাহ্যিক গঠন হলো না। আর তুমি যে মাছটি আঁকবে, যেটি তুমি আঁকলে সেটা যদি রুই মাছটাকে দেখতে যদি তোমার অন্য কোনো মাছের মতো লাগে, তাহলে কিন্তু হবে না। এটাই হচ্ছে বাহ্যিক গঠন। অর্থাৎ বাহ্যিক গঠন মানে বাহ্যিক বৈশিষ্ট্য বা বাহ্যিক গঠনটা যদি আমি সংজ্ঞাকারে তোমাদের সাথে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে কোনো একটি প্রাণীকে বাহ্যিকভাবে দেখে যদি আমরা শনাক্ত করতে পারি, অর্থাৎ বাহ্যিকভাবে দেখে যদি তার বৈশিষ্ট্যগুলো আমরা চিনতে পারি, সেটি হচ্ছে তার বাহ্যিক গঠন। এখন এইটির কিছু ব্যাপার মানে এটা কিন্তু কিছু স্ট্রাকচার আছে। যেমন বলা হলো কি দেহটি মাকু আকৃতির। দেহটি যদি মাকু আকৃতির বলে মানে কি, এই দেখো মাঝের অংশটা কিন্তু ছড়ানো, এই মাঝের অংশটা কিন্তু ছড়ানো, এই মাছ মুখের এখানে চাপা, এই জায়গাটাও কিন্তু চাপা। তো এই লেজের অংশটাও চাপা, মুখের অংশটাও চাপা, মাছের অংশটাও ছড়ানো। যেসব মাছের মানে মাছের দেহের অংশটা প্রশস্ত থাকে, চওড়া থাকে, তাদেরকে আর সম্মুখ এবং পশ্চাৎ প্রান্তটি সরু থাকে, সেই সব মাছেদেরকে কিন্তু মাকু আকৃতির মাছ বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই মাকু আকৃতি হওয়ার কিন্তু কিছু কারণ থাকে। মাকু আকৃতি হওয়ার কিছু কারণের মধ্যে একটা প্রধান কারণ কি, ওরা পানির মধ্যে খুব সহজেই সাঁতার কেটে যেতে পারে। অর্থাৎ যেহেতু মুখের সামনেটা খুব সরু থাকে, সাঁতার কাটার সময় সুবিধা হয়। আবার পিছনটাও যখন সরু থাকে, তখন ওই সামনেরটা দেয়, পিছন থেকে পাস করা মানে তোমার প্রেশার ক্রিয়েট করে, যার কারণে কি হয়, ওই সাঁতার কাটতে সুবিধা হয়। এই জন্য এই যেসব মাছ সাধারণত পানির নিচে সাঁতার কেটে বেড়ায়, ম্যাক্সিমাম মাছই সাঁতার কাটে, তো ওই সাঁতারের সুবিধার জন্য ওদের এই দেহের আকৃতিটা এরকম ভাবেই আল্লাহ প্রদত্ত বানানো। আচ্ছা, এবার আসো আমি যদি স্পেসিফিক ভাবে কয়েকটি অংশ নিয়ে আলোচনা করি, যেমন আমরা ফার্স্ট আলোচনা করলাম মাথা নিয়ে। মাথার অংশটা নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে মাথার অংশটা নিয়ে আলোচনা করলে কি হবে যে আচ্ছা, মাথাতে দেখো আমরা কিন্তু মাথায় মাথার এই যে অংশটা, এখানে কিন্তু চোখ আছে। অর্থাৎ আমরা মাথাটা আসলে কেমন, প্রথমেই আসো মাথাটা দেহের সাথে কিরকম। আর এটা কিন্তু মিডিল মানে কোনো কোনো, যেমন কাতল মাছে কিন্তু মাথাটা অনেক বড় থাকে, আবার তোমার বডির তুলনায়। তো আমরা ফার্স্ট যে বিষয়টি খেয়াল করব যে ওই মাছের বডির সাথে তার মাথার আকৃতিটা কেমন সেইটা। অর্থাৎ তাহলে আমরা মাথাটা বলবো হচ্ছে কি মিডিয়াম। আচ্ছা, এরপরে আসো মাথাটা 4-5 ইঞ্চি লম্বা হয়। তুণ্ড বোথা, তুণ্ড মানে মুখ, এই মুখটা বোথা থাকে সেটা বলছে। তারপরে তোমার কিছু চোয়ালের সামনে বাড়ানো, এই যে চোয়ালের সামনের অংশ, সামনের চোয়ালটা বাড়ানো, নিচের চোয়ালটা ভিতরে, যেটা আমি একে দেখাইছি। তোমরা কিন্তু বইতেও এই চিত্রটা পাবা, তাছাড়া তো আমি একেও দেখাইলাম। এই চিত্রটা নাই বইতে, বানানো ভাবে এগুলোই আছে আর কি, এরকমই আছে। তারপরে এখানে দেখো মাথার এখানে একটা নাসা ছিদ্র আছে, তারপরে মাথার সাথে চোখ আছে, কানকো থাকে, মাথার সাথে কানকো থাকে। তোমরা যারা মাছ বাসায় আনলে পরে দেখবা যে মাথার সাথে কানকো আছে। কানকো মানে হচ্ছে অপারকুলাম, যেটা এই যে এইরকম তাজা মাছগুলিতে আপ ডাউন করে অটোমেটিকই, ওরা নিজেরাই করে, সেটাই হচ্ছে কানকো। তারপরে তোমার ঊর্ধ্ব চোয়ালে একজোড়া নরম ছোট ম্যাক্সিলারি বারবেল থাকে ঊর্ধ্ব চোয়ালের পিঠে। এই জায়গাটাতে কিন্তু অনেক সময় থাকে, কিন্তু খুব ক্ষয়িষ্ণু। যেমন তোমার ধরো শিং মাছ, মাগুর মাছ, বড় বড় লম্বা লম্বা দাড়ি থাকে না, সেরকম ওদের অত বড় থাকে না, কিন্তু খুবই ক্ষয়িষ্ণু, খুবই ছোট। উপরের চোয়ালে ছোট ছোট দুইটা, অর্থাৎ এক জোড়া কখনো কখনো এই বারবেল দেখা যায়। আর বারবেল মানে ওই যে লম্বা লম্বা যে দাড়িটা, ওইটার নামই বারবেল। আচ্ছা, তুণ্ডের পৃষ্ঠদেশে দুই চোখের একটু সামনে একজোড়া নাসা রন্ধ্র অবস্থিত।
প্রত্যেক নাসারন্ধ্রের পেছনে ও মাথার দুই পাশে একটি করে বড় গোল চোখ আছে। চোখে পাতা থাকে না, কিন্তু কর্নিয়া স্বচ্ছ ত্বকীয় আবরণে আবৃত। এখানে জন্য দারুণ একটা ইন্টারেস্টিং বিষয় মনে রাখবা, চোখে কিন্তু কোনো পাতা থাকে না। মাছের চোখ কিন্তু ঘুমাইলেও চোখ খোলা থাকে। আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমাদের চোখটা বন্ধ থাকে, দেখলেই বোঝা যায় যে ঘুমাইতেছে। কিন্তু মাছ কিন্তু দেখলে বোঝা যাবে না যে ঘুমাচ্ছে, ওর চোখ কিন্তু খোলা থাকে। অর্থাৎ ও যখন ঘুমায় তখনও ওর চোখ খোলাই থাকে, কিন্তু ওই পর্দাটা না থাকার কারণে এটা আমরা মানে ওইভাবে আটকানো থাকে না, অর্থাৎ চোখের পাতা থাকে না। তোমাদের কিন্তু এমসিকিউ তো এরকম প্রশ্ন থাকতে পারে যে মাছের চোখে পাতা থাকে কি থাকে না। মাথা আইসবিহীন, দেহ কাণ্ড ও লেজ মিউকাসময় সাইক্লয়েড আইসে আবৃত। আচ্ছা, মাথার পেছনে দুপাশে ফুলকা প্রকোষ্ঠকে ঢেকে দুটি বড় পাতলা কানকো, এটা আগেই বলছি যে দুই পাশে দুইটা কানকো থাকে। এবং কানকোর এই নিচে যে দেখো যে আমি এখানে তিনটা আছে, এটা হচ্ছে ব্রাঙ্কিওস্টিগাল রে, অর্থাৎ এখানে তিনটা অস্থি থাকবে, ছোট ছোট চিকন চিকন পাতলা পাতলা তিনটা অস্থি থাকবে, সেটার নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টিগাল রে। এটা কোথায় থাকবে? অপারকুলামের সাথে, অপারকুলাম থেকে মুখের সম্মুখ প্রান্তের দিকে আসবে। আচ্ছা, এরপরে আসো দেহকাণ্ড। কানকোর শেষ ভাগ থেকে পায়ু পর্যন্ত দেহের মধ্য অংশটি দেহকাণ্ড, অর্থাৎ আমরা মাথার পরে থেকে এই পুচ্ছ পাখার আগের এই অংশটা হবে দেহকাণ্ড, অর্থাৎ যতটুকু জায়গায় মাংস আছে, সোজা কথা, যতটুকু জায়গায় মাংস আছে মানে কি মাছ আছে, মানে মাছের যে মাংসের অংশটা আছে যতটুকু সেইটুকুই হচ্ছে তোমার দেহকাণ্ড, সহজ কথা। এটা হচ্ছে মেইন। তো এখানে দেহকাণ্ডের ভিতরে কতগুলো পাখনা থাকবে, সেই পাখনা আবার কতগুলো পাখনা রশ্মি থাকে। এখানে কিন্তু টোটাল পাখনা আছে তোমার 5টা। দেখো এই যে একটা, এটা 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 এটা, এখন এগুলোর তো নাম আছে, এগুলোর নাম কি? এটা হচ্ছে তোমার পৃষ্ঠ পাখনা, এটা হবে পৃষ্ঠ পাখনা। এটা হচ্ছে তোমার বক্ষ পাখনা, এটা হচ্ছে তোমার শনি পাখনা, এবং এটা হচ্ছে পায়ু পাখনা, এটা হচ্ছে পুচ্ছ পাখনা। তোমরা বইতে খুব সুন্দরভাবে দেয়াই আছে, তুমি দেখলেই বুঝতে পারবা। তাহলে আমরা এটা হবে শনি পাখনা, তাহলে এটা পাবো আমরা শনি পাখনা। এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, এটা হচ্ছে বক্ষ পাখনা, এটা হচ্ছে শনি পাখনা, এটা হচ্ছে পায়ু পাখনা, এটা হচ্ছে পুচ্ছ পাখনা। তাহলে আমরা কি পাবো? দেহকাণ্ডের মধ্যে কিন্তু অনেকগুলো পাখনা পাবো। পুচ্ছ পাখনাটা তো দেহকাণ্ডের ভিতরে, এটা দেহকাণ্ডের বাইরে। দেহকাণ্ডের ভিতরে পাবো 4টা পাখনা। সেই 4টা পাখনার নাম কি? একটা হচ্ছে পৃষ্ঠ, বক্ষ, পায়ু, পুচ্ছ, আর হচ্ছে শনি পাখনা। এটা শনি, এটা পায়ু, এই 4টা পাখনা পাবো দেহকাণ্ডের ভিতরে। এবং এই পাখনাগুলো কিন্তু তোমার কোনোটার মধ্যে পূর্ণ বিকশিতও থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে পূর্ণ বিকশিত থাকবে, এবং পাখনা রশ্মি বিশিষ্ট থাকবে। আচ্ছা, এই পাখনাগুলোর নাম তো আমি বললাম। তো ওই প্রত্যেকটা পাখনায় কিন্তু আবার পাখনা রশ্মি থাকে। তোমরা কিন্তু এটা বইতে দেখলেই পারবা যে আঁকা আছে বা নর্মাল। এই যে মাছের, এই দেখো আমি ভিতর দিয়ে একে দেখিয়েছি। তুমি যখন মাছগুলি বাসায় আনবা, আস্তে করে এরকম উঁচু করে দেখবা যে প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু তোমার এই কাঁটাগুলি আছে, মানে কাঁটা, ওই যখন পৃষ্ঠ কাঁটাটা এরকম ধরে দেখবা যে ছোট্ট ছোট্ট ছোট ছোট কাঁটা বোঝা যায়, ওগুলোই হচ্ছে পাখনা রশ্মি। কাঁটা ঠিক না, মানে খুবই নরম সফট টাইপের, ওগুলো হচ্ছে পাখনা রশ্মি। তো প্রতিটা পাখনার সাথেই কিন্তু পাখনা রশ্মি থাকবে। আর এই পাখনা রশ্মির কাজগুলো কিন্তু দেহটাকে মূলত পানিতে একটা ভারসাম্য বজায় রেখে চলাচলে সহযোগিতা করে। কারণ এই তোমার যখন ওরা পানিতে সাঁতার কাটে, এই পাখনাগুলির মাধ্যমে কিন্তু বডির একটা ব্যালেন্স করে, মানে ভেসে থাকার ক্ষেত্রে সুবিধা হয়। না হলে তো যদি বেশি ডান পাশে কাত হয় তখন বাম পাশের পাখনা, মানে এইভাবে আসলে পাখনার মাধ্যমে তবে দেহটার ভারসাম্য রক্ষা করে। তবে এখানে একটা কথা বলি, এই পৃষ্ঠ পাখনাটা একটা, আর বক্ষ পাখনা 2টা, আর তোমার শনি পাখনা 2টা, পায়ু পাখনাও তোমার এখানেও 2টা, আর তোমার পুচ্ছ পাখনা আবার একটা। তাহলে আমরা পাবো 1 1 2 2 2। এটা খেয়াল রাখবা তুমি, যে যখন বই পড়বা তখন খেয়াল রাখবা যে কোন পাখনাটা 2টা, অর্থাৎ যেখানে 2টা পাখনা সেটাকে বলা হবে জোর পাখনা, আর যেখানে একটা পাখনা
সেটাকে বলা হবে বিজোড় পাখনা। তাহলে আমাদের যদি কোনো ছোট প্রশ্ন কোথাও থাকে যে নিচের কোন পাখাটি জোড় বা নিজের কোন পাখাটি বিজোড়, তোমরা বুঝতে পারবা নিশ্চয়ই। যেখানে ডাবল পাখনা আছে সেটা হবে জোড় পাখনা, যেখানে একটা পাখনা আছে সেটা হবে বিজোড় পাখনা। তোমরা বইটা পড়লেই কিন্তু পাবা। আচ্ছা, এরপরে আসো আইস। আইসটা কি? পায়ুর পরবর্তী যে অংশটা থাকে সেটা হচ্ছে তোমার এই যে পুচ্ছ পাখনা, এই যে অংশটা পুচ্ছ পাখনা। এইটা কিন্তু এই যে দেখো সমান দুইটা খণ্ডে বিভক্ত। আমি যদি এইটাকে এখানে এনে আলাদা করে দেখাই, আমি এই অংশটাকে এই পাশে এনে আলাদা করে দেখালাম, দেখো এখানে কিন্তু দুইটা অংশ। এই যে ওইখানে যেমন আমি আঁকলাম, এখানে কিন্তু এরকম দুইটা অংশ, এই দুইটা অংশ থাকার মানে হচ্ছে সমান দুইটা অংশে বিভক্ত। এইখানেও কিন্তু এরকম লম্বা 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 পাখনা রশ্মি থাকে। এই পাখনা রশ্মিগুলি থাকার মানে মূলত তোমার যদি দুই ভাগে বিভক্ত হয়, অস্টিকটি শ্রেণীতে আমি যে পাখনা গুলো আমরা পাই সেটা হচ্ছে হোমোসার্কাল। কেন হোমোসার্কাল? কারণ সমান দুইটা অংশে বিভক্ত। এরকম যদি দুইটা অংশে বিভক্ত থাকে, কি সমান দুইটা, খেয়াল রাখবা দুইটাই কিন্তু সমান থাকবে। কোনটা যদি বড় হয় কোনটা যদি ছোট হয়, ধরো এটা যদি ধরো ছোট হয়, আমি এখানে আঁকি, মানে এরকম যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু সেইটা হবে না। তোমরা খেয়াল রাখবা পাখনাটা দুইটা খণ্ডে বিভক্ত থাকবে এবং খণ্ড দুইটা সমান অংশে বিভক্ত থাকবে, তাহলে সেটাকে বলা হবে হোমোসার্কাল পাখনা। আচ্ছা, এটি হচ্ছে তোমার ডার্মাল রশ্মি থাকে উপরে নিচে বিভিন্ন খণ্ডে, এই আর কি ছোট মাঝের পাখনাগুলো রশ্মি একটু ছোট থাকে দুই পাশে। যেমন এই দিকের যে রশ্মিগুলি হবে, এইখানের যে রশ্মিগুলো সেগুলো তো বড়ই হবে, আবার এই জায়গার রশ্মিটা তো ছোট হবে, আবার এই সাইডের রশ্মিগুলো কিন্তু আবার বড় হবে। তাহলে ওইটাই বলছে যে দুই পাশের পাখনা রশ্মিগুলি বড় আর মাঝের পাখনা রশ্মিগুলো ছোট, এটি। তো এই মূলত। আর আইস যেটা, যে রুই মাছের দেহ কাণ্ডে লেজে মিউকাসময় সাইক্লয়েড ধরনের আইস থাকে। এগুলো পাতলা গোলাকার রূপালী চকচকে, পৃষ্ঠীয় আইস কেন্দ্রে লালচে থাকে। আর এটা আসলে আইস একটা অন্যরকম তোমার অনেক বড় টপিক আছে। আমরা শুধু জানবো যে রুই মাছের আইস কোনগুলো। আমরা পড়বো যে রুই মাছের আইস হচ্ছে সাইক্লয়েড আইস। এটা কিন্তু তোমাদের অনেক সময় এমসিকিউতে থাকে যে রুই মাছে কোন জাতীয় আইস পাওয়া যায়। তাহলে তোমাদের যদি ওখানে হোমোসার্কাল হেটেরোসার্কাল এইভাবে দিয়ে দেয়, আরো কিছু দেবে প্রোটোসার্কাল, এরকম দিবে অনেকগুলো, তোমাদের সেখানে ধরে নিতে হবে যে হোমোসার্কাল, হোমো অর্থাৎ সম আকৃতির দুটি খণ্ডে বিভক্ত যে হয় যে পাখাগুলো তাদেরকেই হোমোসার্কাল বলা হয়। তো তোমার খেয়াল রাখতে হবে যে তখন তুমি হোমোসার্কালে টিক দেবা। এইটা গেল একটা। আর আরেকটা হইতেছে যে সাইক্লয়েড আইস। এটা একটু মুখস্থ রাখবা, কারণ সব মানে এইভাবে মনে থাকবে না। তবে স্বাদু পানির ক্ষেত্রে বেশিরভাগ মাছেদের ক্ষেত্রেই সাইক্লয়েড আইস দিয়েই তাদের দেহ গঠিত হয়। তো সেই হিসেবে তোমার এইটাও এমসিকিউতে থাকতে পারে। তো আমরা আজকে তোমাদের সিলেবাসের যে অংশটি ছিল যে রুই মাছের বাহ্যিক গঠনটি আলোচনা করো, আমি আশা করছি তোমরা সেটি বুঝতে পেরেছো যে রুই মাছের বাহ্যিক গঠন কি থাকে। আর আরেকটু তোমাদের দেখাবো যে আমরা এখানে কি করলাম, যে সাইক্লয়েড আইস। সাইক্লয়েড আইস তোমরা কিন্তু অনেকেই আসো মাছের আইস এরকম এলো যার যেমন ইচ্ছা সেভাবে আঁকো, এইভাবে কিন্তু আঁকা হবে না। মাছের আইস কিন্তু ওইভাবে আঁকতে হয় না। দেখো আমি একটু দেখাই দিই, এইভাবে তোমরা মাছের আইস আঁকবা, খেয়াল করো। আমি কিন্তু এই যে অংশটা এইভাবে নিলাম, তারপরে কিন্তু এই দুইটার মাঝখানে এইভাবে নিলাম, এইভাবে। আবার পরেরটা দেখো শুরু করতেছি এই যে এইভাবে, এই পরেরটা এরকম। তুমি যদি উল্টা দিক থেকে আনো তাহলে যেরকম দাও, এরকম দিলাম, এইভাবে দেবা। কোনো মানে এটা তোমার আইস আঁকার কিন্তু একটা সিস্টেম আছে। তুমি যদি সেই সিস্টেমে আইস না আঁকো তাহলে কিন্তু তোমার আইস হবে না। এটাও আমি বলে দিলাম যে গোল 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 দিয়ে ভরে দিলা, এটা কিন্তু আইস হবে না। তোমার এই যে আইস আঁকার আবার আমি দেখাই, এরকম এটা কিন্তু সিস্টেম, তুমি যদি এই সিস্টেম না ফলো করো তাহলে কিন্তু সেটা সাইক্লয়েড আইস হবে না। এই যে দেখো এরকম ভাবে এইভাবে আঁকবা, গোল গোল করে দেবা না, গোল গোল দিলে কিন্তু সেটা আইস হবে না। তোমরা বেশিরভাগ ক্ষেত্রে গোল গোল দিয়ে রাখো। আবার অবশ্যই তোমরা মাছের মুখের সামনের এই অংশটা খেয়াল রাখবা, সামনের অংশটা উপরের চলটা সামনে বেশি বেরোনো থাকবে, ভিতরের চলটা কিন্তু একটু ছোট থাকবে। এই সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু তোমরা
তোমরা খেয়াল করবা। তোমরা অনেকেই আছো এই জিনিসগুলি খেয়াল করো না। তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই যে বিষয়টি করো, আমি একটু দেখাই। তোমরা যে জিনিসটা করো, মাছ আঁকো কিভাবে, এইভাবে দিয়ে দাও, মুখটা এইভাবে দাও, এইভাবে কিন্তু হবে না। তুমি খেয়াল করে দেখো, আমি যখন চিত্রটা আঁকি যে কিভাবে আঁকতেছি, আমি কিন্তু সামনের চলটা বাড়িয়ে দিয়েছি, ভিতরে এইভাবে দিছি, সামনেরটা কিন্তু একটু বেশি, নিচেরটা কিন্তু একটু ছোট। আবার দেখো তোমার প্রত্যেকটা লেজ আঁকার কিন্তু একটা স্টাইল মানে ডিজাইন আছে, ডিজাইনটা কিন্তু আমার ক্রিয়েট করা না, ওই মাসে এইভাবেই আছে, এগুলাই বইতে দেয়া আছে, স্বীকৃতপ্রাপ্ত বইগুলির ভিতর থেকে এই চিত্রটা আঁকা। তো আমি আশা করি তোমরা আজকে সকলে বুঝতে পেরেছো এবং কিভাবে চিত্র আঁকতে হবে সেটাও কিছুটা নজরে নিছো। এবং তোমরা অনেকে আছো যে চিত্র আঁকার সময় পেন্সিলও ভালো পেন্সিল ইউজ করো না। তোমরা আমি তোমাদেরকে অনুরোধ করব যে চিত্র আঁকারও কিন্তু কিছু নির্দেশাবলী আছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। অন্য একটা ক্লাসে হয়তো আমি আলোচনা করব যে চিত্রটা কোন কোন পেন্সিল, তারপরে একটুখানি পেন্সিলের নাম আমি বলে দিতে পারি যে 2B, তারপরে তোমার 4B, 6B, এগুলি দিয়ে কিন্তু চিত্র আঁকতে হয়। আবার তোমার শেড দিতে হয় 4B দিয়ে, চিত্র আঁকতে হয় 2B অথবা 6B। তোমার কি বলছি আমি, 2B বা 6B এই দুটো দিয়ে আঁকবা চিত্র, আর শেডটা যেটা দেয় সেটা হচ্ছে তোমার 4B, আর লেবেলিং যেটা করে সেটা হলো 8B। অর্থাৎ এই চিত্র আঁকারও কিন্তু কিছু নির্দেশাবলী নিয়মাবলী আছে, সেটা যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তোমার চিত্র সুন্দর হবে। আর অনেকেই আছে যে কাঠখোট্টা টাইপের এক এক ধরনের 8B পেন্সিল আছে, সেগুলো দিয়ে চিত্র আঁকো, খাতা মাথা সব ছিঁড়ে যায়, চিত্র হয় না। তো ওইভাবে চিত্র আঁকলে কিন্তু হবে না, চিত্র আঁকারও কিন্তু কিছু নির্দেশাবলী আছে। তোমরা যদি চাও, যদি কোথাও কারো সমস্যা হয়, যেহেতু এই বিষয়টি আসলে এইভাবে আলোচনা আসে না, তারপরেও যদি কারো সমস্যা হয় তাহলে আমাকে নক করলে আমি তোমাদের চেষ্টা করবো সেটা শিখিয়ে দেওয়ার। তবে আজকের যে টপিকটি আমি পড়ালাম যে রুই মাছের বাহ্যিক গঠন আলোচনা করো, যদি তোমাদের বোর্ড কোশ্চেনে এইভাবে কোনো কোশ্চেন আসে বা অবশ্যই উদ্দীপকের ভিত্তিতে কোশ্চেন করা হবে, তো সেইখানে কিন্তু যে রুই মাছের বাহ্যিক গঠন আমি আজকে তোমাদেরকে পড়ালাম, যেটা তোমাদের বোর্ড কর্তৃক প্রণোদিত সংক্ষিপ্ত সিলেবাসের আওতায় দেয়া আছে। তো আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝতে পেরেছো। যদি কারো তারপরেও কোনো সমস্যা থাকে আমাকে নক দিবে, আমাকে কমেন্টে নিচেও লিখতে পারো, ইনবক্সও দিতে পারো, ফোনও দিতে পারো। আমি চেষ্টা করবো সেই জিনিসটি নিয়ে তোমাদের সাথে বারবার ক্লাসের সহজ সমাধান দেওয়ার। এবং সকলে আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ থাকি, স্বাভাবিক থাকি এবং পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবার হাজির হতে পারি।